আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জুনিয়র বৃত্তির শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমি লেকচার জুনিয়র বৃত্তি গাইডের মডেল টেস্ট 2 এর হচ্ছে যে গ বিভাগ অর্থাৎ জ্যামিতি এবং ঘ বিভাগ তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করব। তবে আগের নমুনা প্রশ্নটাতে যেমন করেছিলাম এবং 1 নম্বর মডেল টেস্টটাতেও যে খাতা থেকে খাতায় আমি সমাধান করে তারপর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে জ্যামিতি আর তথ্য উপাত্ত প্রচুর লিখতে হয়, বোর্ডে সেটা করে দেখানোটা অসুবিধাজনক। তো চলো খাতায় দেখা যাক। গ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশে যে সৃজনশীল প্রশ্নটা আছে 4 নম্বর, উদ্দীপকে একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেয়া আছে। বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এ কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ক নম্বর প্রশ্নে আছে যে সমকোণী ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য লিখো। সমকোণী ত্রিভুজ নামের ভেতরেই তো একটা বৈশিষ্ট্য আছে, যে সমকোণী ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, আর অপর দুইটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণ মিলে তো 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণই যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। অথবা অপর দুইটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, সে কথা লিখতে পারো। তো এই হলো সমকোণী ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে, এ বি হচ্ছে তার অতিভুজ আর এসি আর বিসি হচ্ছে বাকি দুইটা বাহু। তো অতিভুজের বর্গ অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান, সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তো আমার আগের যে ভিডিওটা ছিল নমুনা প্রশ্ন সমাধান করেছিলাম, সেখানকার জ্যামিতির 4-এর খ নম্বর প্রশ্নটাও এই একই প্রশ্নই ছিল, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ ছিল। তো সেটা এখানে আর প্রমাণ করে দেখাচ্ছি না। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে নমুনা প্রশ্ন 4-এর খ নম্বর দেখে নিতে পারো। গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ হলে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান সমান হাফ বিসি। এবিসি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর কিউ। এই যে এটা এবিসি ত্রিভুজ যেটা উদ্দীপকে দেয়া ছিল, তার এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি পি কিউ, ধরে নিচ্ছি না, দেওয়া আছে সেটা পি কিউ, আমরা এটা যুক্ত করেছি। প্রমাণ করতে হবে যে এই পি কিউ হচ্ছে বিসি এর সমান্তরাল এবং পি কিউ এর মান বিসি এর অর্ধেক, হাফ বিসি এর সমান। তো এমন একটা প্রমাণ আছে আমাদের বইতে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো সেটাই এটা। তো সেটা প্রমাণ করতে গেলে আমরা প্রথমে যে বিশেষ নির্বাচন সেটা লিখে নিচ্ছি, যে বিশেষ নির্বাচনে ত্রিভুজ এ বি সি এ কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যদিও এটার এখানে কোনো কাজ নাই, উদ্দীপকে আছে তাই লিখে নিয়েছি। এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। আমরা পি কিউ যোগ করি, কারণ পি কিউ বিসি এর সমান্তরাল, সেটা প্রমাণ করতে গেলে পি কিউ তো প্রথমে একটা রেখা হতে হবে। প্রমাণ করতে হবে পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ ইজ ইকুয়াল টু হাফ বিসি। এখন আমরা একটু অঙ্কন করেছি যে কিউ পি কে এম পর্যন্ত বর্ধিত করি যেন পি এম আর কিউ পি সমান হয়, আর বি এম যোগ করি। এই যে এখানে কিউপি এটাকে এম পর্যন্ত বর্ধিত করা হয়েছে এমনভাবে যেন কিউপি আর পি এম সমান হয়। তারপরে এই এম আর বি আমরা যোগ করে দিয়েছি। এবারে আমরা প্রথমে প্রমাণ করব যে এই এ পি কিউ ত্রিভুজ আর হচ্ছে বি পি এম ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো সেটা সর্বসম প্রমাণ করতে গেলে যে এই বাহু সমান আছে, কারণ হচ্ছে যে অঙ্কন অনুসারেই এটা সমান। এপি হচ্ছে বিপি সমান, কারণ পি হলো এ বি এর মধ্যবিন্দু, এবং এই কোণ আর এই কোণ দুইটা সমান হবে কারণ এরা বিপ্রতীপ কোণ। তো দুইটা করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তো আমরা সেই কথা লিখেছি, ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ বিপি এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে এপি আর বিপি হচ্ছে সমান, কারণ পি এ বি এর মধ্যবিন্দু। কিউপি আর পি এম সমান, সেটা অঙ্কন অনুসারে আমরা সমান করে এঁকেছি। আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এপি কিউ আর হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বিপিএম সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে বিপরীত পার্শ্বে যে কোণ জোড়া তৈরি হয় সেগুলোকে বিপ্রতীপ কোণ বলে, এবং বিপ্রতীপ কোণ সমান হয়।
তো তাহলে এই ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ এপিকিউ আর ত্রিভুজ বিপিএম সর্বসম। এখন এটা সর্বসম যদি হয় তাহলে এই যে একটু আবার ত্রিভুজে দেখি যে পি এ কিউ, এই কোণটা একটু চিহ্ন দিয়ে দেখাই, এই কোণটা এবং এই কোণ, এই দুটা কোণ অর্থাৎ এটার নাম হচ্ছে পিবিএম, এই দুটা কোণ সমান হবে এবং এই বাহুটা এ কিউ বাহু এবং এমবি বাহু, এই বাহুটাও সমান হবে। এই দুইটা কোণ সমান হলে আমাদের লাভ কি? কেন সমান প্রমাণ করলাম? তার কারণ হচ্ছে যে এই কোণ দুইটা হচ্ছে এই বাহু এবং এই বাহুর মধ্যবর্তী। যদি আমরা যে এই এ বি রেখাটাকে ছেদক ধরি তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ হয়। একান্তর কোণ যদি সমান হয় তাহলে তো এই যে এ কিউ আর এম বি এই রেখা দুইটা সমান্তরাল হবে। এ কিউ এর বর্ধিতাংশ হচ্ছে এই যে এদিকে কিউসি, তো তাহলে কিউসি এটাও এম বি এর সমান্তরাল হবে। আবার এম বি এ কিউ সমান সেটা প্রমাণ করেছি, এ কিউ তো কিউসি এর সমান, কারণ কিউ এসি এর মধ্যবিন্দু। তো তার মানে আমরা শেষ পর্যন্ত পাবো যে এই কিউসি আর এমবি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই যে এই চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। যে কোনো একটা চতুর্ভুজের যদি একজোড়া বাহু, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে ওই ত্রিভুজ দুইটা, ওই চতুর্ভুজটা হচ্ছে সামান্তরিক হয়। তো এই যে প্রয়োজনীয় যে সমস্ত কথা বললাম আমি সেগুলো এখানে লিখে নেওয়া হয়েছে, যে এই যে কোণ দুইটা সমান সর্বসম প্রমাণ করার পর এই কোণ দুইটা সমান এবং এ কিউ আর বি এম সমান, এ কিউ এর পরিবর্তে পরবর্তীতে কিউসি লেখা হয়েছে, এ কিউ আর কিউসি সমান, বি এম বা এম বি একই কথা আসলে। তো তাহলে এ কিউ আর এম বি সমান্তরাল, এ কিউ না লিখে এখন কিউসিও লিখতে পারি, কারণ এ কিউ আর কিউসি আসলে একই রেখা। একটা রেখার একটা অংশ, যে কোনো একটা অংশ অন্য রেখার সমান্তরাল হলে ওই রেখার অন্য কোনো অংশ সেটাও সমান্তরালই হবে। তো কিউসি এমবি সমান্তরাল এবং কিউসি আর এমবি হচ্ছে সমান। তো তার মানে এই কিউসি বিএম যে চতুর্ভুজটা সেটা হচ্ছে একটা সামান্তরিক। তো সামান্তরিক যদি হয় তাহলে এর যে আরো একজোড়া বিপরীত বাহু আছে, এই বিসি আর হচ্ছে কিউএম, এই জোড়া বাহুও সমান এবং সমান্তরাল হবে। অর্থাৎ এই কিউএম এবং বিসি বা সিবি যাই বলি, এরা সমান এবং সমান্তরাল। তো আমরা লিখেছি যে কিউএম আর বিসি সমান এবং কিউএম আর বিসি সমান্তরালও। কিউএম এটাকে তো আমরা ভেঙে কিউপি প্লাস পিএম লিখতে পারি, একটু চিত্রে খেয়াল করো, কিউপি প্লাস পিএম ইকুয়াল টু বিসি। পিএম এর পরিবর্তে আরো একটা কিউপি লিখতে পারি, কারণ এরা পরস্পর সমান, কিউপি আর পিএম সমান, কিউপি এর সমান করে আমরা পিএমটা বর্ধিত করেছিলাম। তো তাহলে দুইটা কিউপি অর্থাৎ টু কিউপি, টুটা ডান পাশে নিয়ে গেলে হাফ অর্থাৎ বিসি এর সাথে ভাগ হয়ে যাবে, 1/2 বিসি এইভাবে করে লিখতে পারি। তো কিউপি ইজ ইকুয়াল টু হাফ বিসি, প্রমাণের একটা অংশ পেয়ে গেলাম। আবার কিউএম সমান্তরাল হচ্ছে বিসি, তো কিউএম এর একটা অংশ হচ্ছে কিউপি, কিউপিও তাহলে বিসি এর সমান্তরাল হবে, অর্থাৎ এই যে প্রমাণের যে আরো একটা অংশ সেটা আমরা পেয়ে গেছি। তো শেষে লিখে দিলাম প্রমাণিত। ঘ বিভাগ অর্থাৎ তথ্য ও উপাত্তের অংশ থেকে যে সৃজনশীল প্রশ্নটা আছে 5 নম্বর, অষ্টম শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। নম্বরগুলো দেখতে পাচ্ছ। বলা হয়েছে ক নম্বর প্রশ্নে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। কেন্দ্রীয় প্রবণতা উপাত্ত সমূহের কেন্দ্রের দিকে বা মাঝামাঝি পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো এখানে শুধু সংজ্ঞা চেয়েছে কেন্দ্রীয় প্রবণতা, আমরা সংজ্ঞাটা লিখেছি, কিন্তু যেহেতু এটা 2 মার্কের একটা প্রশ্ন, তো এতটুকু একটা সংজ্ঞা লিখে আসলে 2 মার্ক পাওয়া একটু কষ্টকর। তো এই কারণে আমরা এখানে আর একটু বাড়তি তথ্য দিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। এই কেন্দ্রীয় প্রবণতার 3টা পরিমাপ এবং সেগুলো হচ্ছে গড়, মধ্যক আর প্রচুরক। খ নম্বর প্রশ্নে আছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। 35 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেয়া আছে, এটার 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো সারণী তৈরি করতে গেলে কয়টা শ্রেণী প্রয়োজন সেটা জানতে হবে, আর শ্রেণী কয়টা সেটা হিসাব করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের জন্য সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান প্রয়োজন। তো এখানে সর্বনিম্ন মান আছে হলো 61 আর সর্বোচ্চ মান আছে 93। পরিসর নির্ণয় সূত্র জানি আমরা, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করে তার সাথে একটা 1
যোগ করতে হয়। তো এই হিসাবটুকু করলে পাওয়া যাবে হচ্ছে 33। শ্রেণী ব্যবধান 5 নেওয়ার কথা বলে দিয়েছে প্রশ্নে, আমরা সেটা নিয়েছি। শ্রেণী ব্যবধান যদি 5 নেওয়া হয় সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা হবে পরিসরকে এই শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ, 33কে 5 দিয়ে ভাগ করলে 6.6 হয়। তো শ্রেণী সংখ্যা তো ভগ্নাংশ হবে না, পরবর্তী পূর্ণ সংখ্যা 7 সেটা নিয়েছি, এখানে প্রায় সমান এমন একটা চিহ্ন দিয়েছি। তো 7টা শ্রেণী হবে। এখন শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব আমরা। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে শ্রেণী ব্যাপ্তি এই কলাম তো প্রয়োজনই, গণসংখ্যা পাওয়ার জন্য ট্যালি দরকার হবে। শ্রেণী ব্যাপ্তি সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু 61 আছে, আমরা 61 থেকে শুরু করেছি। শ্রেণী ব্যবধান যদি 5 নেওয়া হয় 61, 62, 63, 64, 65 পর্যন্ত। এভাবে 65-র পর থেকে 66, 66 থেকে আবার 5 হিসাব করে 70 পর্যন্ত হয়। পরবর্তীতে এভাবে করে যে 7টা শ্রেণী পাওয়ার কথা, সেই 7টা শ্রেণী আমরা হিসাব করে এখানে শ্রেণী ব্যাপ্তি নিয়েছি। তারপর প্রশ্নে একটা করে সংখ্যা দেখে প্রয়োজন হলে সেগুলো পেন্সিল দিয়ে মার্ক করে যেই সংখ্যাটা যেই শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীতে আমরা একটা করে ট্যালি দিয়েছি, ট্যালি চিহ্ন দিয়েছি। যখন 5ম নম্বর ট্যালিটা দিয়েছি তখন সেটা আড়াআড়ি ভাবে দিয়েছি, এইভাবে, যাতে করে 5টার একটা সেট বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে আমাদের গণনার জন্য সেটা সুবিধাজনক হবে। আর গণসংখ্যা এই ট্যালির যে সংখ্যাগুলো সেগুলোই হচ্ছে গণসংখ্যা। হ্যাঁ, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5 আর 2 7, এভাবে করে বাকি গণসংখ্যাগুলো লিখেছি। লিখে এগুলো যোগ করলে দেখা যায় যে 35ই হয়, এটা 35। তো মোট এখানে 35 হয়েছে। 35 জন শিক্ষার্থীরই গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া ছিল, তো যেহেতু এখানে 35ই এসেছে তার মানে আমাদের হিসাবটা ঠিকই আছে। 5-এর গ নম্বরে আছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। উপাত্ত 35টা উপাত্ত দেয়া আছে, সেটার মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে হচ্ছে উপাত্তগুলো সাজিয়ে নিতে হবে। সেটা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়, অথবা অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট, যে কোনোভাবেই সাজিয়ে নেওয়া যেতে পারে। তা আমরা এখানে ঊর্ধ্বক্রমে উপাত্তগুলোকে সাজিয়ে নিয়েছি। একটু ধৈর্যের ব্যাপার, এটা ধৈর্য ধরে তারপরে হচ্ছে যে এই সাজানো কাজটা করতে হবে। একটা সংখ্যা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আর সেটা ভুলটা খুঁজে পাওয়া যেমন মুশকিল, আবার মানে এটা তো আবার সময় সাপেক্ষ ব্যাপার, নতুন করে আবার করতে গেলে সেটাও প্রবলেম। তো যার কারণে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হবে এগুলো অঙ্ক। তো সাজিয়ে নেওয়ার পর এখানে যেহেতু উপাত্ত সংখ্যা যেটাকে n দিয়ে প্রকাশ করা হয় সেটা হলো 35, এটা বিজোড় সংখ্যা। তো আমরা এটা লিখেছি কারণ মধ্যক নির্ণয়ের 2 রকমের সূত্র আছে। উপাত্ত বিজোড় সংখ্যক হলে একরকম সূত্র, জোড় সংখ্যক হলে আরেক রকম সূত্র। তো এখানে বিজোড় সংখ্যক উপাত্ত আছে, তো বিজোড় সংখ্যক উপাত্ত হলে মধ্যকের যে সূত্র সেটা লিখেছি এখানে n+1/2 এততম পদ। n মানে হচ্ছে 35, তার সাথে 1 যোগ করলে 36 হবে। 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18 দুগুণা 36, তার মানে 18তম পদ। তো আমরা এই যে সাজিয়ে নিয়েছি, সাজানোর পর 18 নম্বর পদ যেটা, সেটাই হচ্ছে তাহলে মধ্যক। এভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে 78, এটাই হচ্ছে তাহলে মধ্যক। যে এখানে 18তম পদ লিখেছিলাম তার পরের লাইনে এখানে লিখে দিলাম 78। তো এই হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।